স্টুডেন্টস, ক্লাস 12-এর সেমিস্টার 3 ইউনিট 2 নিয়ে আমি আজকে আবার চলে এসেছি। আগের দিন তোমাদের যতটা আলোচনা করা হয়েছিল এশিয়ার উপনিবেশ বিস্তার, আজকে দক্ষিণ পূর্ব এশিয়ায় কী করে উপনিবেশ বিস্তার হয়েছিল, কোন কোন জায়গায় উপনিবেশ কোন কোন ইউরোপিয়ান কান্ট্রিরা করেছিল, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আমি একটা দেখো ছক কেটে নিয়েছি, ছকের সাহায্যে কিন্তু পুরো পড়াটা আমাদের রেডি হয়ে যাবে, আর আলাদা করে বই তোমাদের পড়তেই হবে না। তাহলে ভালো করে চলো দেখে নাও। প্রথম হচ্ছে ঔপনিবেশিক দেশ, মানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ কী কী ছিল দেখো। ইন্দোনেশিয়া, মালয়, ইন্দোচীন, শ্যাম দেশ, ফিলিপিন্স দ্বীপপুঞ্জ, হাওয়াই দ্বীপপুঞ্জ, এগুলো হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার আন্ডারে পড়ছে। আর উপনিবেশ স্থাপনকারী দেশ অর্থাৎ হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিরা এশিয়াতে এসে উপনিবেশ স্থাপন করেছিল, সেই সমস্ত কান্ট্রির নামগুলো কী কী? ডাচ, ওলন্দাজ, পর্তুগিজ, ইংল্যান্ড, আমেরিকান, এরাই হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, সবাই জানো। এবার দক্ষিণ পূর্ব এশিয়ার এই যে দেশগুলোর নাম বললাম, এই সমস্ত দেশগুলোতে আলাদা আলাদা করে কোন কোন উপনিবেশ স্থাপনকারী দেশরা, মানে ইউরোপিয়ান দেশরা এসে উপনিবেশ স্থাপন করেছিল, সেটাই আমাদের একদম খুবই মানে ইজিলি বুঝে নিতে হবে। ঠিক আছে, এমসিকিউ হয়তো দিয়ে দেবে এখান থেকে একটা দুটো, যে ভালো করে বুঝে নাও। প্রথম হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়াতে কারা উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল বা আধিপত্য স্থাপন করতে চেয়েছিল? ডাচ বা ওলন্দাজরা। ইন্দোনেশিয়ার ডাচ বা ওলন্দাজরা উপনিবেশ স্থাপন করতে চেয়েছিল। এরপরে আসে মালয়। ইন্দোনেশিয়ার পরেই আসছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে পড়ছে মালয়। মালয় যে দেশটা ছিল সেটা দেখো টিন ও রবার উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। মালয় টিন ও রবার উৎপাদনের জন্য খুবই বিখ্যাত ছিল। সেই কারণে পর্তুগিজ আর ইংরেজরা, প্রথমে হচ্ছে পর্তুগিজরা এখানে আধিপত্য স্থাপন করতে এসেছিলো, পরে পর্তুগিজদের সরিয়ে এই যে নাটের গুরু ইংরেজ, এরা কিন্তু এখানে উপনিবেশ স্থাপন করে নিয়েছিল একদম পাকাপাকিভাবে। তাহলে দেখো মালয়তে কী হলো, মালয় যেহেতু টিন আর রবারের জন্য বিখ্যাত ছিল, প্রথমে মালয়তে কারা এলো? পর্তুগিজ। মালয়তে কারা এলো? পর্তুগিজ। তারপরে কারা এলো? ইংরেজরা। হয়ে গেল। এবার হচ্ছে ইন্দোচীন। চীনের প্রতিবেশী দেশই হচ্ছে ইন্দোচীন। ইন্দোচীনে ফরাসি আধিপত্য স্থাপন হয়েছিল। ইন্দোচীনে কার আধিপত্য স্থাপন হয়েছিল? ফরাসি। এরপরে রইল শ্যাম দেশ। শ্যাম দেশটা কোথায়? ইন্দোচীন ও ব্রহ্মদেশের মাঝে শ্যাম দেশ অবস্থিত। ইন্দোচীন ও ব্রহ্মদেশের মাঝে কোন দেশ অবস্থিত? শ্যাম দেশ। শ্যাম দেশ কারা দখল করতে চেয়েছিল? শ্যাম দেশ দখল করতে চেয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্স। শ্যাম দেশ দখল করতে চেয়েছিল ইংল্যান্ড ও ফ্রান্স, এদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফিলিপিন্স দ্বীপপুঞ্জে কারা আবার আধিপত্য স্থাপন করতে চেয়েছিল? জায়গাটা একটু বোঝার আছে। ফিলিপিন্স দ্বীপপুঞ্জে প্রথম স্পেনের নাবিক ম্যাগেলান, তোমরা দেখতে পাচ্ছ নাকি দেখো, স্পেনের নাবিক ম্যাগেলান প্রথম ফিলিপিন দ্বীপপুঞ্জে এসে দীর্ঘ দুই দশক ধরে এখানে আধিপত্য স্থাপন করেছিল। কিন্তু এরপরে কি হলো, 2 দশক স্থাপন করার পর এই ম্যাগেলান আর সেখানে আধিপত্য স্থাপন করতে পারলো না। কারণ কি? এই ফিলিপিন্স দ্বীপপুঞ্জের অধিবাসীরা এই ম্যাগেলানের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল, বিদ্রোহ ঘোষণা করে দিয়েছিল। ঠিক আছে, তো যেহেতু তখন ফিলিপিন্স দ্বীপপুঞ্জের টালমাটাল পরিস্থিতি, চারিদিক থেকে মানে যুদ্ধ হচ্ছে, বিদ্রোহ হচ্ছে, সেই সুযোগে ইংরেজরা কী করলো? ইংরেজরা এই অধিবাসীদের সাহায্য করে পুরো ফিলিপিন্স দ্বীপপুঞ্জটা দখল করে নিল এবং স্পেনকে একদম সরিয়ে দিল। ঠিক আছে, তাহলে কী বললাম, স্পেনের নাবিক ম্যাগেলান কিন্তু প্রথম ফিলিপিন্স দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করেছিল। 2 দশক ধরে ছিল, 2 শতক ধরে ছিল। সেই সময় অধিবাসীরা তার বিরুদ্ধে বিদ্রোহ করলে সেই বিদ্রোহের সুযোগ নিয়ে কে এন্ট্রি নিল মাঝখানে? ইংরেজরা সেখানে প্রবেশ করলো এবং ফিলিপিন্স দ্বীপপুঞ্জকে হাতিয়ে নিল। তা বলে না রক্ষক কি ভক্ষক, তো ইংরেজরা এসেছিল ফিলিপিন্স দ্বীপপুঞ্জের অধিবাসীদের সাহায্যের নামে পুরো ফিলিপিন্স দ্বীপপুঞ্জটাই দখল করে নিল। এরপরে রইল হাওয়াই দ্বীপপুঞ্জ। হাওয়াই দ্বীপপুঞ্জ দেখো 1893 সালে আমেরিকা হাওয়াই দ্বীপপুঞ্জ দখল করেছিল। তাহলে হাওয়াই দ্বীপপুঞ্জ তাহলে কী হলো, হাওয়াই দ্বীপপুঞ্জ আর ফিলিপিন্স দ্বীপপুঞ্জ শেষ পর্যন্ত কাদের কাছে গেল? আমেরিকার হাতেই কিন্তু গেল। আর একবার চলো ছোটো করে একটা সামারি আপ করে নিই। ইন্দোনেশিয়ার ডাচ বা ওলন্দাজরা, মালয় হচ্ছে পর্তুগিজ ইংরেজ, ইন্দোচীন হচ্ছে ফরাসিরা দখল করলো। জাপানে কি করে ইউরোপিয়ান কান্ট্রিরা উপনিবেশ স্থাপন করেছিল? ঠিক আছে, জাপানে মার্কিন সেনাপতি মানে আমেরিকার সেনাপতি কমোডোর ম্যাথিউ পেরি
কমোডোর ম্যাথু পেরি 4000 সৈন্য 7টি যুদ্ধজাহাজ নিয়ে জাপানের ইয়েডো বন্দরে উপস্থিত হন। কেন উপস্থিত হন? কারণ কি, জাপানের ব্যবসা বাণিজ্য করার জন্য, জাপান যেহেতু খুব সুন্দর একটা ভূখণ্ড ছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, সেই কারণে মার্কিন সেনাপতি একেবারে দলবল নিয়ে দেখো 7টি যুদ্ধ বিমান আর 4000 সৈন্য নিয়ে জাপানের বিখ্যাত বন্দর ইয়েডো বন্দরে উপস্থিত হন। ঠিক আছে, এবং এই পুরো ঘটনাটাকে বলা হয় পেরি মিশন। এই ঘটনাটাকে বলা হয় পেরি মিশন। পরীক্ষা তোমাদের আসবে পেরি মিশনে মার্কিন সেনাপতি নামটা আসবে। ঠিক আছে, তো পুরো নাম কি তার? কমোডোর ম্যাথু পেরি। ওকে, এরপরে হচ্ছে জাপানে সেই সময় যে সরকার ছিল সেই সরকারের নাম হচ্ছে শোগুন সরকার। ঠিক আছে, এমনি এমনি তারা দখল করতে আসেনি। সেই সময় জাপানে যে সরকার ছিল তাকে সরাতে হবে, তারপর তো দখল করতে পারবে। সেই সময় জাপানের এক সরকার ছিল শোগুন সরকার। তিনি শোগুন সরকার আমেরিকার সাথে একটা সন্ধি স্থাপন করে। নাহলে মার্কিন সেনাপতি শোগুন সরকারকে বলেছিল যে আপনি আমার সাথে একটা সন্ধি স্থাপন করুন, সন্ধি স্থাপন করলে তাহলে আর যুদ্ধটা হবে না। এই যে এত ঢাকঢোল নিয়ে উনি এলেন, 4000 সৈন্য 7টি যুদ্ধজাহাজ, এমনি তো আসেনি, যুদ্ধ করার জন্য এসেছিল। তো জাপানের শোগুন সরকার যুদ্ধ চাননি, সেই কারণে মার্কিন সেনাপতি কী প্রস্তাব দিলেন যে আপনি তাহলে আমার সাথে একটা চুক্তি করুন বা একটা ডিল করুন। ঠিক আছে, সেই ডিলটা কি? কানাগাওয়ার সন্ধি। কানাগাওয়ার সন্ধি, এই সন্ধিটার নাম কানাগাওয়ার সন্ধি। যেহেতু বিদেশি টার্ম সেই জন্য এই ধরনের নাম। ঠিক আছে, একটু তোমাদের কষ্ট করে মুখস্থ করতে হবে। কানাগাওয়ার সন্ধি স্থাপন করে। ফলে শোগুন সরকার আমেরিকাকে এই ডিলটা করার ফলে জাপানের কোন কোন জায়গা দুটো দিতে বাধ্য হলো? সেটা হচ্ছে আমেরিকা জাপানের শিমোগা ও হাকোডাটা বন্দর দিতে বাধ্য হলো। ঠিক আছে, শিমোগা আর হাকোডাটা বন্দর জাপান আমেরিকাকে দিয়ে দিল এই যুদ্ধ এড়িয়ে যাওয়ার জন্য, ডিলটা করার জন্য। তো তারপরে যেই দেখলো, তারপরে বাকি ইউরোপিয়ান কান্ট্রিরা দেখলো, যেমন ইংল্যান্ড, রাশিয়া, হল্যান্ড, তারা দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা জাপানে গিয়ে এত সুন্দর একটা সাকসেসফুল হয়ে গেল, এভাবে সাকসেস পেয়ে গেল। তাহলে ইংল্যান্ড, রাশিয়া, হল্যান্ড এরা ভাবলো যে আমরাও গিয়ে তাহলে শোগুন সরকারকে এরকম ভয় দেখিয়ে একটা চুক্তি স্থাপন করে নিই, তাহলে আমরাও ব্যবসা বাণিজ্য স্থাপন করতে পারবো, জাপানে উপনিবেশ বিস্তার করতে পারবো। তো এই মার্কিন সেনাপতির এই কর্মকাণ্ডে উৎসাহিত হয়ে হল্যান্ড, তারপরে হচ্ছে রাশিয়া, ইংল্যান্ড, এরা কি করলো? এরাও কিছু না কিছু একটা সন্ধি স্থাপন করতে শোগুন সরকারের কাছে চলে গেল। এবং আস্তে আস্তে জাপান কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির অধীনে চলে আসছিল। কিন্তু কাহিনীতে একটা টুইস্ট, সেটা কি? যখন জাপান দেখলো এভাবে জাপান অন্য কান্ট্রির হাতে চলে যাচ্ছে, তখন জাপানের মানুষজন ঐক্যবদ্ধ হয়ে বিদেশি শক্তিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং সেই বিদ্রোহে এই জাপানের মানুষজন জিতে যায়। শেষ পর্যন্ত জাপানে বিদেশি শক্তি অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু সরে যেতে বাধ্য হয় এবং জাপানের জয় হয়। ঠিক আছে, তাহলে জাপানে কিন্তু পাকাপাকিভাবে কোনো ইউরোপিয়ান কান্ট্রি উপনিবেশ স্থাপন করতে পারেনি, চেষ্টা করেছিল, কিন্তু সেখানকার মানুষদের ঐক্যবদ্ধতা তাদেরকে হারিয়ে দিয়েছিল। এই হচ্ছে জাপানের উপনিবেশ বিস্তারের ঘটনা। আচ্ছা, চীনে এবার কী করে উপনিবেশিক সাম্রাজ্য স্থাপন হয়েছিল? প্রথমে দেখো, চীন কিন্তু ব্যবসা বাণিজ্যের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা দেশ ছিল, এবং চীনের যে শাসকগণ ছিল তারা কিন্তু বিদেশিদের সাথে খুব একটা কোঅপারেট করতে রাজি ছিলেন না, যে বিদেশিরা এসে ব্যবসা বাণিজ্য করবে, উপনিবেশ স্থাপন করবে, এটা তারা চাইতেন না। তো সেই কারণে চীনরা কিন্তু খুব একটা সহযোগিতা করেনি। কিন্তু চীন তাদের ক্যান্টন বন্দরে ইউরোপীয়দেরকে মোটামুটি বাণিজ্য করতে দিয়েছিল, যেহেতু ওরা এত ইনসিস্ট করতো সেই কারণে। তো এটার সুযোগ নিয়ে প্রথম ইঙ্গো চীন যুদ্ধ হয়। ঠিক আছে, এছাড়াও আরেকটা বিষয় ছিল, ইউরোপীয়রা বা বাইরের বিদেশি যারা আসবে তারা চীনের যে শাসক তাকে নতজানু হয়ে প্রণাম করবে। তো এই জিনিসটাও কিন্তু ইউরোপীয়রা খুব একটা পছন্দ করতো না। তো সব মিলিয়ে ইউরোপীয় কান্ট্রিগুলোর মধ্যে একটা অসন্তোষ তৈরি হলো। তারা কি চাইলো, যে না, চীনে আমরা যে করেই হোক উপনিবেশ স্থাপন করবই। তো সেই কারণে দেখো প্রথম ইঙ্গো চীন যুদ্ধ শুরু হলো। ঠিক আছে, প্রথম ইঙ্গো চীন যুদ্ধ, বা এটার আরেকটা নাম হচ্ছে আফিং যুদ্ধ। ঠিক আছে, আফিং যুদ্ধ বা প্রথম ইঙ্গো চীন যুদ্ধ। এই সময় যুদ্ধ হলো এবং চীনের শাসকরা এই ইংরেজদের কাছে হেরে গিয়েছিলেন। হেরে যাওয়ার ফলে চীনের শাসকরা এই ইংরেজদের সাথে একটা চুক্তি স্বাক্ষর করেছিলেন, সেটা হচ্ছে নানকিংয়ের চুক্তি, নানকিংয়ের সন্ধি বা চুক্তি। এই চুক্তির মাধ্যমে ইংরেজরা হংকং দখল করে নেয় এবং ক্যান্টন সহ 5টি বন্দর দখল করে নেয়। তাহলে কোন চুক্তির দ্বারা এটা হলো? নানকিং চুক্তি। এরপরে দ্বিতীয় ইঙ্গো চীন বা দ্বিতীয় আফিং যুদ্ধ হয়। এখানেও চীনের দুর্বল শাসকরা ইংরেজদের সাথে পেরে ওঠেনি, সেই কারণে দেখো ইংল্যান্ডের সাথে ফ্রান্সের
এবং এমনকি দ্বিতীয় আফিম যুদ্ধে ইংল্যান্ডের সাথে ফ্রান্সও যোগ দিয়েছিল, যে ফ্রান্স বললো যে আমরাও উপনিবেশ স্থাপন করবো, তার জন্য ইংল্যান্ডকে হেল্প করতে কিন্তু ফ্রান্সরাও এসে গেছিলো চীন দখল করার জন্য। তো সেই কারণে কি হয়েছিল দেখো, সেইভাবে চীনের 11টি বন্দর দখল করে নেয় এবং এছাড়াও খ্রিস্ট ধর্ম চীনে প্রচার করতে তারা শুরু করে। তাহলে এদের মধ্যে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটার নাম বলতে ভুলে গেলাম, তিয়ানসিন সন্ধি স্থাপন হয়েছিল। চীনের সাথে ইঙ্গোচীন মানে ইংরেজদের এবং ফ্রান্সদের একটা সন্ধি হয়েছিল, সেটার নাম কি তিয়ানসিন সন্ধি। তার মাধ্যমে কি হলো, 11টি বন্দর চলে গেল ইংরেজ আর ফ্রান্সদের দখলে। এছাড়াও কি বলবো, চীনের যে আইনি ব্যাপার স্যাপার ছিল সেখানেও তারা হস্তক্ষেপ করতে শুরু করলো এবং চীনের অধিবাসীদের খ্রিস্ট ধর্ম দীক্ষিত করা শুরু করলো। এই হলো ইঙ্গোচীন যুদ্ধ আর একটা দ্বিতীয় ইঙ্গোচীন যুদ্ধের পুরো কারণ। এরপর আছে জাপান। জাপান কি করেছিল দেখো, জাপানও কিন্তু দেখলো যে ইংরেজরা এবং ফ্রান্সরা মানে চীনে স্থাপন করতে পারছে, উপনিবেশ স্থাপন করতে পারছে, সেই কারণে জাপান কি করলো, শিমোনোসেকির সন্ধি করলো চীনের সাথে। মানে জাপানও বলেছিল যে চীনকে যে তোমরা যদি আমার সাথে সন্ধি না করো তাহলে কিন্তু যুদ্ধ করবো। তো যুদ্ধ তো ওরা চায়নি, সেই কারণে জাপান চীনের সঙ্গে একটা সন্ধি করলো, সেটাতে শিমোনোসেকির সন্ধি। এই সন্ধি অনুযায়ী চীনরা জাপানকে কী কী জিনিস দিল, শিল্প স্থাপনের অধিকার দিল এবং মাঞ্চুরিয়া প্রদেশে লিয়াওটুংয়ে বাণিজ্য স্থাপন করার অধিকার দিল। তাহলে চীন কী করলো, চীন জাপানকে মাঞ্চুরিয়া প্রদেশে লিয়াওটুং দখল করতে দিল, আর একটা হচ্ছে শিল্প স্থাপনের অধিকার দিল জাপানকে। আর কোন সন্ধির দ্বারা এটা হলো, শিমোনোসেকি সন্ধির। ঠিক আছে, এরপর রাশিয়ারাও এসে এই শিমোনোসেকি